এটা তো মনে হয় সরকার দল অথবা কেউ আসছে, বিরোধী দলের কেউ আসছে, এগুলো তো সীমান্ত। এটা আমি আসতেছি বলতেছি ওইখানে সমস্যা, তাহলে যে মানুষগুলো এখানে থাকে ওরা তো নিরাপদ না। আল্লাহ ভরসা আমরা আছি, আমরা সীমান্ত প্রত্যেকটা জায়গায় ঘুরবো। এবং ঢাকাতে আপনারা যাবেন, আপনাদের নিয়ে ইনশাল্লাহ আমরা সমাবেশ করবো। ওইখানে যে আমরা বিচার চাইবো, যে আমাদের সন্তানদের আমরা বিচার চাইবো। ছেলেটা অনেক মেধাবী, জামাতের সাথে ওনাকে বলে নাকি চোরা করবে, এটা সত্য? ঠিক আছে, তাহলে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যাই। ভাই আপনি একটু দেখবেন সুনজরে, হ্যাঁ আপনি দেখবেন সুনজরে দয়া করে ওদের ফ্যামিলির প্রতি। না আমি আসি, আমাকে অনেকে থ্রেট দেয়, আল্লাহ ভরসা। আপনারা গ্রামবাসী সবাই দাঁড়াবেন না ইনশাল্লাহ? আপনাদের কোনো সন্তানকে আর মারতে দিবেন ইনশাল্লাহ? পুরো বাংলাদেশে এটার বিরুদ্ধে প্রতিবাদ সভা শুরু হবে। আমরা সীমান্ত সমাবেশ করব, সভা করব, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সভা করব, সমস্যাগুলো চিহ্নিত করব, যাতে স্কুল স্থাপন করা হয়, মাদক সবকিছু বন্ধ করা হয়, আর কোনো মায়ের বুক যাতে সীমান্তে খালি না হয়, এটা হলো আমাদের নিশ্চিত। সেখানে তো স্পষ্ট উল্লেখ করেছে যে এই মুসলিম এবং আরেকজন তারা সহ 12 জন তারা চোরা কারবার জন্য তারা মালামাল এবং সেখানে হচ্ছে বিএসএফের সাথে তাদের ধস্তাধস্তি হয়েছে, তখন হচ্ছে তারা গোলাগুলি হয়েছে। এই বিষয়ে কি বলতে হবে? এখানে বিজেপি আমাদের সীমান্ত কি রক্ষা করতে পারতেছে? তারা হলো জনগণের উপরে দোষ চাপিয়ে দিচ্ছে। তারা নিজেদের দায়িত্ব অবহেলার কারণে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে আজকে হলো আমাদের সন্তানদের উপরে হলো দায় চাপিয়ে দিচ্ছে। বিজেপি যদি প্রেস রিলিজ দিয়ে থাকে, এগুলো হলো ভারতীয় বয়ান যে বাংলাদেশিরা চোর, বাংলাদেশিরা হলো গরু চুরি করে। কেন বাংলাদেশিরা গরু চুরি করতে যাব? কেন বাংলাদেশে কি গরুর উৎপাদন হয় না? গরুর ব্যবসা তো আপনারা করেন। এই যে এখন হাট বাজার বসতেছে, সব এমপি তো ব্যবসায় নামছে। সেখানে হলো যে প্রেস রিলিজ গুলো দিচ্ছে, এগুলো হলো বাংলাদেশের মানুষের ব্যবহার করে বাংলাদেশের মানুষকে উল্টা ভাবমূর্তি। আপনি মানুষের পক্ষে দাঁড়াবেন, আপনি মানুষের ট্যাক্সের টাকা হলো আপনার বেতন হয়। আমাদের একটা সময় ছিল যখন পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল, এর আগে ছিল আমাদের শক্ত একটা শক্তিশালী বাহিনী, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। এই জন্য আজকে তাদের থেকে এই প্রেস রিলিজটা আসে। এবং আমরা মনে করি এখানে অনেকে জড়িত থাকতে পারে, কিন্তু এটা তো সরকারের ব্যর্থতা। কেন এটা থাকবে এখানে? এটা তো সরকারের ব্যর্থতা যে কেন এখানে থাকবে। তো সরকার যদি এটা নারকোটিক্স কন্ট্রোল এখানে না করতে পারে, তাহলে তো সরকার এখানে হলো তার বৈধভাবে বসাক যে আমরা এখানে মাদক ব্যবসা করব, আমরা সরকারে আসছি, আমরা সীমান্ত মাদক ব্যবসায় করব। সরকার এটা বলুক তাহলে। আর সবচেয়ে বড় বিষয়, আপনি যদি কোনো অপরাধ করে থাকেন, যদি অপরাধ করেও থাকেন, আপনাকে গুলি করে হত্যা করতে পারে না। এটা হলো সীমান্ত আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। আপনার সেখানে বিচার হবে, আইন আদালত বলবে সে কি ছিল। আপনি তো প্রেস রিলিজ দিয়ে একজন মৃত মানুষের পক্ষে বলে দিতে পারেন না ও চোর ছিল নাকি ও ভালো ছিল। আপনাকে কে অধিকার দিয়েছে? এটা আইন আদালত আছে দেশে, আইন আদালত হলো সবকিছুর বিচার করবে। এই জন্য আমরা বলবো যাতে ভবিষ্যতে যদি কেউ কোনো খারাপ কাজ করে থাকে, তাকে বিচার কাঠগড়ায় নেবেন। পুলিশ আছে, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছে, বিজিবি আছে, আর্মি আছে, তারা হলো এটার একটা স্টেপ বা মেজার নিবে। কিন্তু এভাবে ঢালাও ভাবে সকলকে বক্তব্য দিতে পারে না। কারণ আপনারা কি অবস্থা দেখেন এখানে, এটা আপনারাই ভালো বলতে পারবেন। আমাদের সীমান্ত কি নিরাপদ? আপনারা কি এটা মনে করেন? এটা তো আপনারা সবাই মনে করেন। আমাদের সীমান্ত তো নিরাপদ না। এই যে আপনার পশ্চিমবঙ্গ সরকার বলতেছে যে হিন্দুরা এখানে আসতে পারবে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে। তো শেখ হাসিনা কি বাংলাদেশি না, নাকি শেখ হাসিনা ইন্ডিয়ান? তো বাংলাদেশি হলে সে অনুপ্রবেশকারী না? তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশকে ফেরত দেওয়া হোক। আওয়ামী লীগের সব নেতাকর্মী নিউ টাউন মডেলে যায় ঘোরাফেরা করতেছে না? তাহলে তাদেরকে নিরাপত্তা দিতেছে। এবং যারা সাধারণ মানুষ, যারা 30, 40, 100, 2000 বছর ধরে ইন্ডিয়াতে থাকতেছে, তাদেরকে বলতেছে অনুপ্রবেশকারী। এটা তো ভারত সরকারের দ্বৈত নীতি। যেন আমরা বলবো আপনারা আমাদের এই সন্ত্রাসীগুলারে ফেরত দেন, আমরা তাদের একটু বিচার করি, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যৎ থেকে বাংলাদেশের এই ধরনের কোনো ঘটনা ঘটবে না। এই জন্য হলো ভারত যদি এখানে উত্তেজনা ছড়াতে চায়, তাহলে দক্ষিণ এশিয়াতে নতুন কোনো রাষ্ট্রের উদ্ভব আমরা অবাক হব না। আমরা
এই শহীদ ফ্যামিলি থেকে আজকে ওনাদের মা বাবা নিয়ে এটার বিচার দাবি করছি। ইনশাল্লাহ সরকারকে বলবো আগামীতে 1-2 মাস পরে জাতিসংঘের অধিবেশন আছে, সেখানে নির্দিষ্ট কনফারেন্স আছে, এবং এই যে আমাদের ফরেন মিনিস্টার আছে, ওনার নাম কি যেন, খলিল, মিস্টার খলিল, উনি আল্লাহ জানে কই আছে। তো উনিও ওনাকে হলো সবুজ চুড়ি পড়ানো দরকার, আর এই স্বরাষ্ট্রমন্ত্রী হলো সালাউদ্দিনকে হলো লাল চুড়ি পড়ায় দুজনকে বসায় রাখা দরকার। দুজনেরই কোনো স্টেটমেন্ট নাই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রেস ব্রিফিং নাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বলতেছে সালাউদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় বলতেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা নাকি আমাদের একটা স্টেট, আমরা একটি স্বাধীন স্টেট চাই। আমরা 24-এ রক্ত দিয়েছি নতুনভাবে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর জন্য। ইউনূস সরকারের সময় বাংলাদেশের শক্ত ফরেন পলিসি নিয়েছিল, এখন সরকার এসে আবার ভারতের কাছে আত্মসমর্পণ করতেছে। জিয়াউর রহমানের ছেলে কখনো ভারতের কাছে আত্মসমর্পণ করতে পারে না। জিয়াউর রহমানের বলেছিল রিভল্ট, তার ছেলে আজকে হলো ভারতের কাছে গিয়ে আত্মসমর্পণ করতেছে। এই জন্য আমরা তারেক রহমানকে বলবো, প্লিজ ডোন্ট ডু দিস। সীমান্ত নিরাপদ রাখুন, বাংলাদেশকে নিরাপদ রাখুন, নাহলে আপনার গদি থাকবে না। এবং এই সীমান্ত হত্যা, একটা সীমান্ত হত্যা আপনার একটা গদির চেয়ার নড়ে যাবে। এই যে একটা পায়া, একটা লোক এখানে আহত হবে, নিহত হবে, আপনার একটা হলো পায়া হলো খুলে যাবে। এবং এটাতে আমরা স্ট্রং বয়, যদি আর কোনো সীমান্ত হত্যা হয় ভবিষ্যতে, আমরা কিন্তু সীমান্ত লং মার্চ করব। সরকার এটা ট্যাকল দিতে পারবে না। এই জন্য সরকারকে আগে বলবো, আপনি উদ্যোগ নিক, আপনি ভারতীয় সাথে বসুন। ইলেকশনের আগে বসতে পারছেন যে আপনাকে ক্ষমতা আনার জন্য, এখন আপনার বসতে হবে। তাদেরকে একটু ফোন দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। তাহলে পশ্চিমবঙ্গের সরকারের সাথে যোগাযোগ নাই কেন? পশ্চিমবঙ্গে কি আপনারা মমতার সাথে যোগাযোগ রাখছিলেন এতদিন? এই জন্য সরকারকে বলবো দ্রুত আপনারা এই উদ্যোগটা নিন, তাহলে হয়তো বাংলাদেশ নতুন জায়গায় যেতে পারবে। ভাই একটা প্রশ্ন হচ্ছে, বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আল্লাহ, আমরা এক ভাইয়ের খবরের সামনে দাঁড়িয়েছি। আল্লাহ, যাকে আল্লাহ, আমরা যারা জীবিত আছে আরে এই ডোন কার সাংবাদিক বাংলাদেশকে রক্ষা করার জন্য। আল্লাহ, বিশেষত তোমার খাস বান্দা শহীদ উসমান হাদি ভাই, যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিলেন এবং ভারতীয় বাহিনী তাকে খুন করেছে। আল্লাহ, আমরা তাদের পথে অনুসারী। আল্লাহ, তাদের পথে থেকে ইনসাফের রাজত্ব বাংলাদেশে কায়েম করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ, বাংলাদেশে বর্তমানে যারা ভুয়া জাতীয়তাবাদী স্লোগান তুলে সীমান্তকে ভারতের কাছে এগিয়ে দিচ্ছে, তাদেরকে হেদায়েত নসিব দান করুন, যাতে করতে পারে। আল্লাহ, বাংলাদেশের সকল মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে, নারী পুরুষ বৃদ্ধ আবলা বনিতা সবাইকে আমাদের সীমান্তে এই মানুষগুলা রয়েছে তাদের পক্ষে দাঁড়ানোর তৌফিক দান করুন। আল্লাহ, যে ভাই স্কুল কলেজ ছাত্র ছিল, তার আব্বা আম্মা আজকে আছে, কান্না করতেছে। আল্লাহ, তাদের বুকের ধন তারা হারিয়ে শোকে প্রায় মুক্ত প্রায়। আল্লাহ, তুমি তাদেরকে সঠিকভাবে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ, তাদের সন্তানকে যেই দেশ কেড়ে নিয়েছে তাদেরকেও আল্লাহ তাআলা উপযুক্ত শাস্তি দিয়ে তোমার দরবারে তাদেরকে শাস্তির ব্যবস্থা করো। আল্লাহ, আমাদের যে বাহিনীগুলো রয়েছে, পুলিশ বিজিবি থেকে শুরু করে সকল বাহিনীকে হেদায়েত দান করো, যাতে তারা সীমান্ত সঠিকভাবে রক্ষা করতে পারে। আল্লাহ, আমাদের সীমান্তে যেই মানুষগুলো বিভিন্নভাবে অপকর্মের সাথে জড়িত আছে, যারা বাংলাদেশকেও ধারণ করে না, কোনো দেশকে ধারণ করে না, মানুষকে ধারণ করে না, তারা শুধু টাকা বুঝে, তারা শুধু মাদক বুঝে, তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ, যে মানুষগুলোর কারণে অনেক আমাদের সন্তান প্রতিনিয়ত মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, তাদেরকে তুমি তোমার বিচারের কাজ গড়ায় দাঁড় করিয়ে দাও। আল্লাহ, বাংলাদেশ সীমান্তে মাদক চোরাচালান কারবার সব কিছু বন্ধ করে দাও। হায় আল্লাহ, সীমান্তে যারা গরু চালান করে তাদেরকে তুমি হেদায়েত দান করো, যাতে তারা সহিভাবে নতুনভাবে ব্যবসায় বঞ্চিত হয়ে বাংলাদেশ রক্ষায় কাজ করতে পারে। হায় আল্লাহ, আমাদেরকে তৌফিক দাও যাতে আমরা ভবিষ্যতে সীমান্ত রক্ষা করতে পারি। হায় আল্লাহ, এই কবরস্থানে
যারা আছে সবাইকে তুমি এই ভাইয়ের উসিলায় কবুল করে নিও। ভাই আল্লাহ, বাংলাদেশে মিডিয়া থেকে বিভিন্ন সরকারের সব জায়গাতে সীমান্ত ইস্যুকে গোপন করে চাপিয়ে যাওয়ার চেষ্টা করে। ভাই আল্লাহ, বাংলাদেশের মানুষকে একটা তাওফিক দান করো, যাতে সবাই নতুন করে মেরুদণ্ড সোজা করে ভারতের সামনে দাঁড়িয়ে বলতে পারে আমরা মর্যাদা এবং সমতার ভিত্তিতে সম্পর্ক চাই, আমরা কোনো দাস দাসীর সম্পর্ক চাই না। এমন তাওফিক আমাদেরকে দান করো। ভাই আল্লাহ, নতুনভাবে বাংলাদেশকে আমাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য, অর্থনৈতিক এবং বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্ট করার জন্য তরুণ প্রজন্মকে তাওফিক দান করো। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين برحمتك يا أرحم الراحمين। বাস্তবতা আছে, দেখেন রেড ক্লিফ যে লাইনটা টানা হয়েছিল, অর্থাৎ আমাদের সীমান্ত যে রেখাটা, এই রেখাটা এমন ভাবে টানা হয়েছে যে কারো হলো ঘরের উপর দিয়ে টানছে। এক ভাইয়ের বাসা ভারতে পড়ে গেছে, এক ভাইয়ের বাসা হলো বাংলাদেশে পড়ে গেছে। শ্বশুর বাড়ি ভারতে আর এখানে হলো তার বাড়ি। কোন একটা সন্তানের দাদার বাড়ি হলো ভারতে, নানার বাড়ি হলো বাংলাদেশে পড়ে গেছে। সীমান্তটা একটা মানুষের সংযোগের স্থল, এখানে ওই পাড়ের মানুষগুলোর সাথে আত্মিক সম্পর্ক আছে। তাহলে এই আত্মিক সম্পর্কটা যাতে যোগাযোগ উন্নত ব্যবস্থা করতে পারবে, সরকার এটাকে ব্যবস্থা করে দিতে হবে যাতে সীমান্ত হাট বসে। সীমান্ত সঠিক একটা ব্যবস্থাপনার মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে তো এই ব্যবচ্ছেদগুলো আমাদের কমে যাবে। এই জন্য দুই দেশের আন্তঃসম্পর্কটা এটা হলো আমাদেরকে সম্পর্ক এবং ন্যায্যতার ভিত্তিতে হতে হবে, কোনো দাস দাসীর সম্পর্ক হতে পারবে না। ভারত যদি মনে করে যে তাদের পারমাণবিক বোমা আছে, তাহলে তো জাতিসংঘের কোনো আর যৌক্তিকতা নাই। এখন জাতিসংঘ যদি ভারতীয় সংঘ হয়ে যায়, জাতিসংঘ যদি আমেরিকান সংঘ হয়ে যায়, তাহলে তো সমস্যা। সেটা তো আমাদের বিকল্পভাবে চিন্তা করতে হবে। একটা সময় স্বাধীনতার পরে কিন্তু আমরা ন্যাম সম্মেলনে যোগ দিয়েছিলাম, ওআইসির সাথে সম্পর্ক বিল্ড আপ করেছিলাম। কেন করেছিলাম? পুরো বৈশ্বিক মরুকরণ চেঞ্জ হচ্ছে, বাংলাদেশ যেহেতু গ্লোবাল স্টেজে আছে, সীমান্ত অনেক কমপ্লেক্স জোন, এবং পুরো বিশ্বের সবচেয়ে শান্তকালীন সময়ে হত্যাকাণ্ড সবচেয়ে বেশি হয় বাংলাদেশ ভারত সীমান্তে। এটা আমাদেরকে বন্ধ করতে হবে, সরকারকে এটা দ্রুত গতিতে উদ্যোগ নিতে হবে, এবং এটা যদি না নিতে পারে তাহলে ঢাকা আরো বেশি উত্তাল হবে। এটা সরকারের তখন কিছু করার থাকবে না। ভাই, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমরা এটা জানি